যার কারণে তার নামে মামলা দিয়ে দিলেন। কেন তার বিরুদ্ধে এরকম একটি পদক্ষেপ নিচ্ছেন, কোন ভিডিওর কারণে, কোন কথার কারণে এরকম ঘটনা ঘটলো, সেই কথাটাকে দেখবো। চলুন বন্ধুরা সেই ভিডিওটি দেখা যাক। মাননীয় মন্ত্রী সমরেজাউল করিম কালো টাকারে সাদা করছেন উনি। তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি, যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা, আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরেজাউল করিম। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের। এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়। তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন। এটা আমার কোনোভাবে মিলতেছে না। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয়, সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 একটি সম্পূরক প্রশ্ন করুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরেজাউল করিম। উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকেই। ওনার কথা শুনলে আমার কাছে মনে হতো আমি হাঁ করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন, এবং আমি ওনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে। এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে 2-1টা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানেই দুর্নীতি কোনো গন্ধ পাই, যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই, আমি তারাই যাই, জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন। আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 1962 সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন, উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার। এবং উনি 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়। তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন। এটা আমার কোনোভাবে মিলতেছে না, প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন, উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি, তাও মন্ত্রী হওয়ার আগে। আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী। এখন কালো টাকারে যিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাজ আছে, যারা কালো টাকার মালিক, তাদেরকে তো নৈতিকভাবে উনি কোনো কথাই বলতে পারবেন না, কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন, যেটা উনি সাদা করছেন এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে। এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই। আশ্চর্য লাগে যে একটা মানুষ, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক ধনী, ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই। যে ওনার হচ্ছে গিয়ে রাজুকের 854 নম্বর দাগে হচ্ছে গিয়ে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে ওনার হচ্ছে গিয়ে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি, যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা, আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরেজাউল করিম। আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন, ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে
আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের, কত টাকা হইলে মানে এটা তো ঠিক এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো দেয়নি, উনি কিছু করেন নাই, কিন্তু এত জায়গা সম্পত্তি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয়। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা। আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না, কারণ উনি এখনো আমার আইডল। আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করি উনি এই সমকালের যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে। আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? সব মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? এত কষ্ট করেন উনি, দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই, আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে পুরোভাবে বঙ্গবন্ধু সোনারভাবে আমরা পৌঁছাইতে পারবো না। আমি এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয়ে না থাকে। আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন, নাইলে উনার জন্মসাল ঠিক কিনা এটা উনাকে প্রমাণ করতে হবে। আর নাইলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এইরকম একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যতদিন বেঁচে আছি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই, আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই। মামলা খাওয়ার পর তিনি কি বললেন, কেন তাকে এরকম 500 কোটি টাকার মামলা দিলেন এবং তিনি কেন অ্যারেস্ট হতে যাবেন সেই ব্যাপারে বিশ্লেষণ কি বললেন চলুন একটু শুনে আসি। আব্দুস সুবহান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি, আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে উনার যে মান, এই মানের দাম সামান্য আমি দুই এক কথা বলাতেই, পুরাটা তো এখনো বলিই নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে উনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি উনার আছে। ভালো মানুষকে এখানে থাকতে দেওয়া হবে না, এটা আমরা আগের থেকেই জানি। বাংলাদেশ ভালো মানুষের জায়গা নয়, এটা আমরা আগের থেকে জানি। সদর ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন সম্পর্কে এখন আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। তিনি কি এভাবে সঠিকভাবে কাজ করতে পারবেন নাকি কিছুদিনের মধ্যে তাকে আবার অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখে দেবেন? জি বন্ধুরা, এটাই দেখার পর আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।